আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বোটানির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো। এই টপিকটা চ্যাপ্টারের একটু শেষের দিকে, অ্যাজ আ রেজাল্ট দেখা যায় যে শুরুর দিকের টপিকগুলো খুব ভালো করে পড়া হয়, বাট শেষের দিকের এই টপিকটা একটু কেমন জানি অবহেলায় থাকে। তো এই টপিকটা থেকে সিকিউ বলো, এমসিকিউ বলো, তোমার বোর্ড কোশ্চেন বলো, অ্যাডমিশন বলো, সবগুলোতেই কিন্তু কোশ্চেন আসবে। এবং এই টপিকের মধ্যে অনেকগুলো এনজাইম আছে, ধরে ধরে প্রত্যেকটার কাজ আছে। তো বইয়ে যেভাবে উপস্থাপন করা আছে আমি সেইভাবে না, একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব। শুরু করি ইনশাল্লাহ ডিএনএ রেপ্লিকেশন। তোমাদের বইয়ে ডিএনএ রেপ্লিকেশনটা 3টা ধাপে বলা আছে: সূচনা, তারপরে বর্ধিতকরণ অ্যান্ড সমাপ্তি। আমরা ওভাবে না গিয়ে জিনিসটাকে একটা সিনেমার মতো চিন্তা করব। এখানে অনেকগুলো ক্যারেক্টার থাকবে, সেই ক্যারেক্টার একের পর এক আসবে এবং তাদের যে পারফরমেন্স বা তাদের যে কাজ, সেই কাজগুলো তারা শো করতে থাকবে। এভাবে পড়লে দেখা যাবে যে তুমি পুরো সিনারিওটা তোমার ব্রেনের মধ্যে একটা মুভি বা নাটকের মতো করে ক্রিয়েট করে নিতে পারবা, যেটা তোমার মনে রাখার জন্য অনেক হেল্পফুল হবে। তো এই নাটকের শুরুতেই আসে হেলিকেজ নামের একটা এনজাইম। হেলিকেজ তোমার বোঝার সুবিধার্থে আমি ডান পাশে ছবি এঁকে দেখাচ্ছি ঘটনাটা, যাতে তোমার মস্তিষ্কে আরও দৃঢ়ভাবে গেঁথে যায়। সিম্পলি যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ডিএনএ। নর্মালি তোমরা জানো ডিএনএ একটু পেঁচানো পেঁচানো থাকে হেলিক্যাল স্ট্রাকচারে, বাট আমরা ধরে নিলাম যে প্যাচটা খুলে ফেলছি, খোলার পরে 2টা স্ট্র্যান্ড এভাবে দেখা যাচ্ছে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিএনএ ডিটেলস নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আর সেই ডিটেলসে যাব না। আমরা শুধু দেখাবো যে এই ডিএনএতে সাপোজ অনেকগুলো নাইট্রোজেন বেজ আছে, এর বিপরীত স্ট্র্যান্ডেও ঠিক সমান সংখ্যক নাইট্রোজেন বেজ থাকবে, এবং আমরা জানি নাইট্রোজেন বেজগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। র্যান্ডমলি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে অ্যাডেনিন, এটা গুয়ানিন, এটা থাইমিন, এটা সাইটোসিন, আবারও লেটসে সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন অ্যান্ড থাইমিন। এখন তোমাদেরকে 30 সেকেন্ড সময় দেব, এর ঠিক বিপরীত স্ট্র্যান্ডে কোন কোন বেজ বসবে সেটা কমেন্টে আমাকে জানানোর জন্য। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। অ্যাডিনিনের এগেনস্টে আমরা জানি থাইমিন বসে, গুয়ানিনের এগেনস্টে সাইটোসিন, এটার এগেনস্টে আবারও অ্যাডিনিন, গুয়ানিন, গুয়ানিন, অ্যাডিনিনের এগেনস্টে থাইমিন, এটার সাইটোসিন অ্যান্ড অ্যাডিনিন। কারো কোনো দ্বিমত থাকলে আমাকে জানাইতে পারো। অ্যান্ড আরেকটা বিষয়, এটা লেটসে এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, দেন অবভিয়াসলি গত ক্লাস থেকে তোমরা জানো যে এটা হবে 5 প্রাইম এন্ড, এটার বিপরীতটা আবারও 3 প্রাইম এন্ড, অ্যান্ড দিস ওয়ান শুড বি 5 প্রাইম এন্ড। আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। এখন হাইড্রোজেন বন্ডগুলো থাকে কই? দেখেন, একটা নাইট্রোজেন বন্ডের সাথে একটা নাইট্রোজেন বেজের সাথে তার করেসপন্ডিং যে নাইট্রোজেন বেজ, সেখানে আসলে হাইড্রোজেন বন্ড থাকে। আমরা জানি অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে 2টা, অ্যান্ড গুয়ানিন সাইটোসিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকে। অ্যান্ড হাইড্রোজেন বন্ডগুলোকে আমরা ডট ডট আকারে প্রকাশ করি। বাকিগুলো আমি দেখাচ্ছি না। হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ড ভেঙে ফেলা। এখন চিন্তা করো, 2টা স্ট্র্যান্ড পরস্পর যুক্ত ছিল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। হাইড্রোজেন বন্ডগুলো যদি ভেঙে যায়, তাহলে কি আর ওই 2টা স্ট্র্যান্ড একসাথে থাকবে? থাকার কথা না, কমন সেন্স। সো অ্যাকচুয়ালি তাই হয়, বন্ড 2টা সেপারেট হয়ে যায়। সো কিছুক্ষণ পরেই, এই হেলিকেজের কাজের পরেই তুমি দেখবা যে বন্ডগুলো সেপারেট হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি হেলিকেজটা এই পাশ থেকে কাজ করতে করতে সামনে আগাচ্ছে। সো এই পর্যন্ত আগাইছে, এখানে হাইড্রোজেন বন্ডগুলো এখনও এক্সিস্ট করতেছে, হ্যাঁ, বাট এই হাইড্রোজেন বন্ডগুলা ভেঙে গেছে, তার ফলে নাইট্রোজেন বেসগুলো আলাদা হয়ে গেছে। আই মিন 2টা স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেছে। ওকে, হেলিকেজের পরে সেকেন্ড রোল প্লে করতে যে আসবে, তার নাম হচ্ছে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ এই 2টা স্ট্র্যান্ড যখন আলাদা হয়ে যায়, তখন 2টা সমস্যা দেখা দেয়। প্রথমত চিন্তা করো, স্ট্র্যান্ডগুলো এক একটা সুতার মতো। সো অনেকগুলো সুতা, অনেক লম্বা সুতা তুমি যদি এক জায়গায় রাখো, ডেফিনেটলি জিনিসটা খুবই কম্প্যাক্ট আছে, রাইট? নিউক্লিয়াসের মধ্যে খুবই ছোট একটা জায়গায়, তুমি মাইক্রোস্কোপ ছাড়া দেখতেই পাবা না।
এত ছোট একটা জায়গার মধ্যে লম্বা একটা সুতা এভাবে ছড়ানো ছিটানো আছে, কমন সেন্স কি বলে এটা গিট্টু লাগে যাওয়ার একটা সম্ভাবনা আছে না, সুতা জট পাকায় যাবে। এই জট পাকানো এটা 1 নাম্বার সমস্যা। আমি বলছি 2টা সমস্যা অ্যারাইজ হইতে পারে। সেকেন্ড আরেকটা সমস্যা কি, দেখো বন্ডগুলা ভাঙছে বাট কোরেসপন্ডিং যে নাইট্রোজেন বেসগুলা তারা কিন্তু ঠিকই এক্সিস্ট করতেছে। এখানে লেটসে এ ছিল, এখানে টি আছে, এখানে জি ছিল, এখানে সি আছে। সো দেয়ার ইজ আ চান্স, একটা সম্ভাবনা আছে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যে বন্ডটা ভেঙে গেছে, হাইড্রোজেন বন্ডটা, ওইটা আবার রিস্ট্যাবলিশ হইতে পারে, আবার জোড়া লাগিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে 2টা প্রবলেম কি কি বললাম ভাইয়া? একটা হচ্ছে এই সূত্রকগুলা হাইড্রোজেন বন্ড ভাঙার পরে ফ্রি সূত্রকগুলা নিজেদের মধ্যে প্যাঁচ খেয়ে যেতে পারে। সেকেন্ড সমস্যা হচ্ছে হাইড্রোজেন বন্ডগুলা আবারও রিস্ট্যাবলিশ হইতে পারে। এই 2টা প্রবলেম সলভ করার জন্য 2টা এনজাইম আছে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে টপোআইসোমারেজ। টপোআইসোমারেজের কাজ হচ্ছে এই যে একটা সূত্রক, এই সূত্রক যাতে নিজের মধ্যে প্যাঁচ খেয়ে না যায় এটা এনশিওর করা। সো সূত্রককে প্যাঁচ খাইতে দেয় না। আমি একদম তোমাকে বোঝানোর জন্য সহজ ভাষায় বলতেছি, ডেফিনেটলি এই ভাষায় তুমি পরীক্ষার হলে লিখবা না, জাস্ট আপাতত কনসেপ্টটা বিল্ড আপ করো যে ঘটনা আসলে কি ঘটতেছে। ঠিক আছে, আমাদের ঘটনা মনে থাকে কিন্তু বাকি ইনফরমেশন মনে রাখা খুব কঠিন। সেই ছোটবেলায় বন্ধুদের সাথে একটা পিকনিক করছিলা, কি কি ঘটনা ঘটছিল, কে হচ্ছে যে একটা ডিম ভেঙে ফেলছিল, সবই কিন্তু তোমার মনে আছে, কারণ জিনিসটা আমাদের ব্রেনে ঘটনা হিসাবে সেট হয়েছে। ঠিক আছে, তো এখন পড়াশোনা জিনিসটাকেও এরকম ঘটনার মতো করে ব্রেনে সেট করতে হবে, একটা নাটকের মতো, একটা মুভির মতো। জাস্ট লাইক তুমি এমনভাবে ভিজুয়ালাইজ করবা যে এই পুরো জিনিসটা তোমার চোখের সামনে ঘটতেছে। অ্যান্ড বাংলাদেশের প্রথম আমরাই হচ্ছে 3D মাধ্যমে, 3D হলোগ্রামের মাধ্যমে এই পুরো সিনারিওটা তোমাকে আবারও ভিজুয়ালাইজ করতে হেল্প করবো। জাস্ট আমি থিওরিটা আগে পড়ায় নেই, আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ 3Dতে দেখবো। ওকে, যেখানে ছিলাম, টপোআইসোমারেজের কাজ হচ্ছে সূত্রককে প্যাঁচ খাইতে দেয় না। অ্যান্ড সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আবার রিস্ট্যাবলিশ হওয়ার একটা পসিবিলিটি ছিল, সেইটা প্রিভেন্ট করে হচ্ছে এসএসবিপি নামের একটা প্রোটিন। এসএসবিপি মানে কি ভাইয়া? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আমি পূর্ণরূপ লিখতেছি না, বইয়ে আছে ওইটা, দেখিনি। আমরা জাস্ট ঘটনাটা কন্টিনিউ করি। সো এসএসবিপির কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ড রিস্ট্যাবলিশ হইতে দেয় না। ওকে, টোটাল এখানে আমরা 7টা ক্যারেক্টার পড়বো। হ্যাঁ, 7টা এনজাইমের কাজ পড়বো, তাহলে পুরো প্রসেসটা তুমি বুঝে যাবে। অলরেডি আমরা 3টার কাজ পড়ে ফেলছি। সো এখন পর্যন্ত যেই ঘটনাটুকু ঘটছে সেটা হচ্ছে রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কী করা হয়, একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি করা হয়। অর্থাৎ আগে একটা ডিএনএ ছিল, এখন নতুন আরেকটা ডিএনএ তৈরি হয়ে টোটাল ডিএনএ কয়টা হবে? 2টা ডিএনএ হবে। কেন 2টা ডিএনএ দরকার? কারণ কোষ বিভাজনের সময় যখন তুমি একটা নতুন কোষ তৈরি করতেছ, তার মানে নতুন একটা নিউক্লিয়াসও তৈরি করতে হবে। তার মানে সেম অ্যামাউন্টের ডিএনএ ওই নতুন কোষের জন্য বা নতুন নিউক্লিয়াসের জন্য বরাদ্দ থাকতে হবে। অ্যান্ড এই প্রসেসটা কন্টিনিউ করার জন্য আমার নতুন একটা ডিএনএ লাগে, যেই ডিএনএ পাওয়ার প্রসেসটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, এগুলো সবই গত ক্লাসে আলোচনা করা হয়েছে, এই জন্য আর আজকে করি নাই। হোয়াটএভার, আমরা আবারও হচ্ছে এই ঘটনার মধ্যে চলে যাই। সো ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রসেস, এখানে প্রথমেই আমরা হেলিকেজ দিয়ে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে সূত্রক দুইটাকে আলাদা করে ফেলছি। সেই সূত্রকগুলো যাতে দুষ্টামি না করে, যাতে স্টেবল থাকে, এর জন্য 2টা এনজাইম আমরা ইউজ করছি। একটা হচ্ছে টপোআইসোমারেজ আর একটা এসএসবিপি। কোনটার কাজ কি ছিল ভাইয়া? টপোআইসোমারেজ সূত্রককে নিজের সাথে প্যাচ খাইতে দিবে না, হাইড্রোজেন বন্ডকে রিস্ট্যাবলিশ হইতে দিবে না হচ্ছে এসএসবিপি। ঠিক আছে, বারবার বলতেছি সো দ্যাট তোমার ব্রেনে এটা একবারে ক্যাচ করে যায়, তোমাকে যাতে আর নিজে কষ্ট করতে না হয়। জাস্ট মনোযোগ দিয়ে ভাইয়ার ক্লাসটা করো, ইনশাল্লাহ সব মনে থাকবে। ওকে, এরপরে আসে হচ্ছে সিনেমার নায়ক। ঠিক আছে, এই সিনেমার নায়ক, তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ।
ডিএনএ পলিমারেজের আবার অনেকগুলো ভার্সন আছে। তো ডিএনএ পলিমারেজ 3 আসে প্রথমে, ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত করা। তবে এই নায়কটা একটু বোকা বোকা নায়ক, ঠিক আছে? ও কোথায় এসে কাজটা শুরু করবে, কোথায় থেকে নিউক্লিওটাইড যুক্ত করা শুরু করবে এটাও বুঝতে পারে না। সো নায়কের একটা ফ্রেন্ড থাকে না মুভির মধ্যে, নায়কের ফ্রেন্ড যারা ডিরেকশন দেয় যে কীভাবে নায়িকাকে পড়াইতে হবে, সো ওইরকম একটা ফ্রেন্ড আছে এই নায়কেরও। সেই ফ্রেন্ডের নাম হচ্ছে প্রাইমেস। সো আমরা প্রথমে প্রাইমেসটাই লিখি। প্রাইমেস, ওকে। প্রাইমেজের কাজ কি? প্রাইমেজের কাজ হচ্ছে নায়ককে একটা ক্লু দেওয়া, ঠিক আছে, যে কোথায় থেকে ওর কাজ শুরু করতে হবে। সো ক্লুটা কেমনে দেয়? ক্লুটা দেয় হচ্ছে একটা প্রাইমার নামের একটা জিনিস তৈরি করা, প্রাইমার তৈরি করা। এইটুকুই কাজ হচ্ছে প্রাইমেজ এনজাইমের। বাকি কাজটা করবে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। ওকে, সো প্রাইমার আসলে জিনিসটা কি? প্রাইমার হচ্ছে একটা ছোট্ট আরএনএ মলিকিউল, ঠিক আছে, ছোট্ট একটা আরএনএ মলিকিউল। এখন আরএনএ আমরা জানি যে এক সূত্রক, গত ক্লাসে আমরা পড়ে ফেলছি। সো এই ছোট্ট আরএনএ মলিকিউলটা, ধরো যে এইটা 3 প্রাইম এন্ড, দেন এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড দিস ওয়ান শুড বি 5 প্রাইম। ওকে, এই জায়গাতে ছোট্ট করে একটা প্রাইমার তৈরি হবে, মানে একটা ছোট আরএনএ মলিকিউল, ঠিক আছে। কে তৈরি করবে ভাইয়া? প্রাইমেজ এনজাইম, ঠিক আছে। প্রাইমেজ এনজাইম একটা প্রাইমার তৈরি করলো। এখন আমাকে বুদ্ধি করে বলো দেখি, এটা যদি 3 প্রাইম এন্ড হয় তাহলে এই প্রাইমারের এই প্রান্তটা কোন এন্ড হবে? ডেফিনেটলি বুঝতেছো, এইটা হচ্ছে 5 প্রাইম এন্ড, ঠিক আছে। তো এইটা যদি 5 প্রাইম এন্ড হয় তাহলে এটা কি হবে? খুবই কমন সেন্স, 3 প্রাইম এন্ড। এটুকু ক্লিয়ার? ওকে, এইটা হচ্ছে একটা ক্লু, যে নায়ককে একটা ক্লু দিছে কোথায় থেকে তার কাজ শুরু করতে হবে, ঠিক আছে। সো এই ক্লু পাওয়ার পর সোজা চলে আসবে নায়ক ডিএনএ পলিমারেজ 3। আসার পরে কি করবে? এইখানে নতুন একটা নিউক্লিওটাইড যুক্ত করবে। খুব ভালো করে খেয়াল করো, যখন শুধু প্রাইমার এইটুকু ছিল তখন এই প্রান্তটা ছিল 5 প্রাইম এন্ড আর এই প্রান্তটা ছিল 3 প্রাইম এন্ড। বাট যখনই আমি নতুন একটা নিউক্লিওটাইড যুক্ত করলাম, বা লেটসে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করে ফেললাম, তখন কি আর এইটা 3 প্রাইম এন্ড থাকবে? এটা তো আসলে কোনো প্রান্তই হচ্ছে না, কারণ পুরো একটা, এটা একটা যদি আমি মার্কারের মতো চিন্তা করি তাহলে এটা একটা প্রান্ত, ওইটা একটা প্রান্ত, মাঝখানে কি কোনো প্রান্ত থাকে? থাকে না। সো 3 প্রাইম এন্ডটা কি হবে? এই পাশে শিফট করে যাবে। ডিএনএ পলিমারেজ 3 আবার এইখানে আরেকটা নতুন নিউক্লিওটাইড যুক্ত করবে, তখন 3 প্রাইম এন্ডটা এই পাশে চলে আসবে। সো অলওয়েজ আমরা দেখতেছি যে ডিএনএ পলিমারেজ 3 কি করে? 3 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করে। এটাই হচ্ছে নায়কের কাজ, ঠিক আছে। 3 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করে। ওকে, এইটুকু যদি বুঝে যাও তাহলে আশা করি বুঝতেছো যে ডিএনএ পলিমারেজ 3 ইট শুড কন্টিনিউ ইটস ওয়ার্ক অ্যান্ড ও আসলে নিউক্লিওটাইড যুক্ত করতেই থাকবে। অ্যান্ড যুক্ত করার সময় ডেফিনেটলি দেখে দেখে যুক্ত করবে, যে লেটস এইখানে যদি এ থাকে তার বদলে এইখানে অবশ্যই ও টি বসাবে, উল্টাপাল্টা কিছু বসাবে না। হ্যাঁ, ওদের কাজগুলো খুবই অ্যাকুরেট। এইভাবে দেখে দেখে কোরেসপন্ডিং যে নিউক্লিওটাইড বসানোর কথা সেটাই বসাইতে থাকবে। ওকে, আমরা প্রায় শেষের দিকে মুভির। এখন তোমার মনে হতে পারে, দেখো এই পাশে তাহলে নতুন একটা ডিএনএ আমি পাইতেছি না। হেলিকেজ এখানে কন্টিনিউয়াসলি হাইড্রোজেন বন্ড ভাঙতেছে, এই পাশে দুইটা স্ট্র্যান্ডকে স্টেবল করে রাখতেছে হচ্ছে টপো আইসোমারেজ আর এসএসবিপি। তারপর প্রাইমেজ আইসা ওর একটু হিন্টস দিল যে কোথায় থেকে কাজ শুরু করতে হবে। দেন ডিএনএ পলিমারেজ 3 আইসা নিউক্লিওটাইড যুক্ত করা শুরু করলো। এভরিথিং ইজ সো স্মুথ। এখন এইখানে কিন্তু অলরেডি তুমি একটা নতুন ডিএনএ পায়ে গেছো, এই যে দুইটা স্ট্র্যান্ড, তাই না? তোমার কাছে মনে হবে ভাইয়া বাকিটা তো আমিই পারবো, বাকি এইখানে আরেকটা আপনি দিবেন, প্রাইমার তৈরি করবেন, তারপরে কন্টিনিউয়াসলি হচ্ছে এইদিকে ডিএনএ পলিমারেজ 3 কন্টিনিউ করতে থাকবে, তাহলেই তো দুইটা সূত্র হইল। বাট এখানে আসে টুইস্ট, ঘটনা আসলে এতটা ইজি না। কেন ইজি না ভাইয়া? ধরো তোমার কথা মতো আমি ওইখানে একটা প্রাইমার তৈরি করলামই, হ্যাঁ, প্রাইমার তৈরি করলাম। এখন বুদ্ধি করে আমাকে বলো তো যে
এইটা তো 5 প্রাইম এন্ড, তাই না, মাতৃ ডিএনএর, তাহলে এটা কি হবে 3 প্রাইম এন্ড হওয়া উচিত। অ্যান্ড এটা যদি 3 প্রাইম এন্ড হয় তাহলে এই পাশেরটা কি হওয়া উচিত 5 প্রাইম এন্ড, রাইট। এখন আমাদের নায়ক হয়েছে একটু বোকাশোকা টাইপের, আগেই বলছি। তো ও কি করতে পারে, ওর কিছু লিমিটেশনস আছে। হ্যাঁ, ও শুধুমাত্র 3 প্রাইম প্রান্তেই নিউক্লিওটাইড যুক্ত করতে পারে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। শুধুমাত্র 3 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে, 5 প্রাইম প্রান্তে পারে না। যদি পারতো তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যেত, এখানে আমি এলঙ্গেট করতে পারতাম। বাট ও তো 3 প্রাইম প্রান্তে পারে, 5 প্রাইম প্রান্তে পারে না। তার মানে এইখানে প্রাইমার তৈরি করে আসলে কোনো লাভ নাই। প্রাইমারটা তৈরি করতে হবে এইদিকে, ধরো এইরকম একটা জায়গায়, ঠিক আছে। এখন চিন্তা করো যে এই প্রাইমারের এটা যদি 5 প্রাইম হয় তাহলে এর করসপন্ডিং কি থাকা উচিত ছিল 3 প্রাইম। তার মানে এইটা হবে 3 প্রাইম প্রান্ত, আর এটা 3 প্রাইম হলে আরেক প্রান্ত হয় 5 প্রাইম। ওকে, এখন এইবার সে সুযোগ পাইছে, ডিএনএ পলিমারেজ 3 এইবার সুযোগ পাইছে, সে 3 প্রাইম প্রান্তটাকে এলঙ্গেট করতে থাকবে, এখানে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে, ঠিক আছে। কথা হচ্ছে ভাই একদিকে ঠিক আছে গেল, আর একদিকে কি হবে, আর একদিকেও কোনো সমস্যা নেই। হেলিকেজ যখন আরও কিছু দূর ভেঙে ফেলবে, এখানে আরেকটা নতুন প্রাইমার তৈরি হবে এবং আমাদের ডিএনএ পলিমারেজ 3 আবার এই পাশ থেকে কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে, নতুন নিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে। এখন এইখান থেকে দেখো যে একটা হচ্ছে খুব স্মুথলি অ্যান্ড কন্টিনিউয়াসলি তৈরি হইতেছে, জাস্ট একটা প্রাইমার হইলেই যথেষ্ট। কিন্তু আরেকটা সূত্রকে যাই কি হইলো, ওইটা খণ্ড খণ্ড করে তৈরি করা লাগতেছে না। তাহলে একটা কাজ যে একটানা করতে থাকবে তার কম সময় লাগবে, নাকি যে বারবার ভাগ 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 করে করবে তার কম সময় লাগবে? ডেফিনেটলি একটানা করলে কম সময় লাগে। যে বারবার ভাগ ভাগ করে করে করতে থাকবে, একটু পড়বে, তারপরে কিছুক্ষণ রেস্ট করবে, তারপরে আবার পড়বে, চ্যাপ্টার শেষ করতে তার বেশি সময় লাগবে। হ্যাঁ, সে পিছায়া পড়বে, আর পিছায়া পড়ার ইংরাজি হচ্ছে ল্যাগ বিহাইন্ড, পিছায়া পড়া, ঠিক আছে। সো এই সূত্রটা আসলে পিছায়া পড়ে, জীবন যুদ্ধে পিছায়া পড়ে। হ্যাঁ, তো এইটার নাম আমরা দেই হচ্ছে ল্যাগিং সূত্র বা ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড। আর যে জীবন যুদ্ধে আগায় গেল, ভবিষ্যতে কি করবে, সেই দেশকে লিড করবে, সেই সবাইকে লিড করবে। হ্যাঁ, তো এই জন্য এই সূত্রকে নাম হয়েছে লিডিং স্ট্র্যান্ড বা লিডিং সূত্রক। স্ট্র্যান্ড মানে সূত্রক, জাস্ট বাংলার ইংলিশ। ওকে, এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝলে অলমোস্ট ঘটনাগুলো প্রায় শেষ, কারণ আমরা দেখতেছি যে দুই দিকে ডিএনএর মতো স্ট্রাকচার আইসা পড়ছে। এখন দুইটা ঝামেলা আছে, আবারও দুইটা ঝামেলা। কি কি ঝামেলা ভাইয়া? দেখেন, এই যে ডাল মে কুছ কালা রেহে গেয়া, হ্যাঁ, ডিএনএর মধ্যে আরএনএ মলিকিউল থেকে গেল। এই প্রাইমারগুলো কি ছিল? আরএনএ ছিল না। এখন আরএনএতে বলেন তো থাইমিন বেস থাকে, আরএনএতে থাইমিন থাকে না। থাইমিনের পরিবর্তে কি থাকে? আগের ক্লাসে শিখাইছি, ইউরাসিল থাকে। হ্যাঁ, ইউরাসিল থাকে। তাহলে এইগুলো যেহেতু আরএনএ মলিকিউল, এগুলোর মধ্যে কি থাকবে? ইউরাসিল থাকবে না। তার মানে ওই যে ভেজাল থেকে গেল, তাহলে ভেজাল তো রাখা যাবে না। তখন কি করে? আরেকটা এনজাইম আসে। আরেকটা এনজাইম আইসা এই প্রাইমারগুলোকে ভ্যানিশ করে দেয়। প্রাইমারগুলোকে ভ্যানিশ করে এবং ওই যে ফাঁকা স্থান, যে শূন্যস্থান তৈরি হইল, সেই শূন্যস্থানকে আবার ডিএনএ দিয়ে রিপ্লেস করে ফেলে, প্রতিস্থাপিত করে ফেলে, ঠিক আছে, প্রতিস্থাপন করে ফেললো এরকম। তাহলে এই মহৎ কাজটা কে করলো? এই মহৎ কাজটা যে করলো, তার নামের সাথে এই যে নায়কের নাম অনেক মিল আছে। হ্যাঁ, তো তার নামও হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। আমি আর পুরাটা লিখলাম না, একটু শর্টকাটে লিখলাম, ডিএনএ পলিমারেজ 1। তাহলে কি করবে? ডিএনএ পলিমারেজ 1-এর কাজ হচ্ছে প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন বা রিপ্লেস করবে, ঠিক আছে। এইটুকু কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজ 1-এর। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একজন শুধু বাকি আছে। কি কাজ বাকি আছে এখানে দেখেন। এই যে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হয়েছে না, খণ্ড খণ্ড তৈরি হয়েছে, এগুলার একটা টার্ম আছে, এগুলাকে বলা হয় ওকাজাকি খণ্ড, ঠিক আছে। জাপানি বিজ্ঞানী ওকাজাকি এই খণ্ডগুলো আবিষ্কার করছিলেন, এই জন্য
তার নাম অনুযায়ী এটার নাম রাখা হয়েছে ওকাজাকি খণ্ড। তাহলে ক নাম্বারে যদি ভাইয়া আসে যে ওকাজাকি খণ্ড কাকে বলে, কি অ্যান্সার দিবা? ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং স্ট্র্যান্ডে যে খণ্ডগুলা সেগুলাকে বলে ওকাজাকি খণ্ড। একদম চোখের সামনে যা দেখতেছো এটাই খাতায় লিখে দিবা, তাইলেই হয়েছে। কি পড়তেছে? ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশনে ওকাজাকি খণ্ড কই আছে? ল্যাগিং স্ট্র্যান্ডে আছে। তাহলে ল্যাগিং স্ট্র্যান্ডের খণ্ডগুলোকেই বলে ওকাজাকি খণ্ড। একদম সিম্পল। ঘটনা হচ্ছে ডিএনএ আমরা জানি একটা কন্টিনিউয়াস জিনিস হওয়া উচিত। দুইটা সূত্র কি? একদম কন্টিনিউয়াস থাকতে হবে। তো এই যে এগুলো যে খণ্ড খণ্ড আছে, তাহলে কি রেলগাড়ি চলবে এর ওপর দিয়ে? রাস্তার রেলগাড়ির মধ্যে, রেল লাইনের মধ্যে যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে হবে না। এই ফাঁকাগুলোকে জয়েন করার জন্য একটা এনজাইম আছে, খুব পরিচিত এনজাইম। বায়োলজিতে আমরা তোমরা 19 উপরে আসছো, খুব পরিচিত। ওর কাজই হচ্ছে ঘটকের মতো জোড়া লাগাবে, ঠিক আছে? সব খালি জোড়া লাগাবে। নাম হয়েছে লাইগেজ। লাইগেজ কি করে ভাইয়া? সবসময় জোড়া লাগায়। তবে যারে তারে জোড়া লাগায় না, ও শুধুমাত্র হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিডের উপরে কাজ করে, হয় ডিএনএ বা আরএনএ, এইগুলাকে জোড়া লাগায়, ঠিক আছে? তাহলে লাইগেজ কি করবে? ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগাবে, ওকাজাকি খণ্ডকে যুক্ত করবে। এই 7টার নাম এবং কাজ যদি তুমি মনে রাখো সিকোয়েন্স অনুযায়ী, তাহলে পুরো সিনারিওটা তোমার সামনে চলে আসবে, ঠিক আছে? পরবর্তী ধাপে আমরা দেখব যে আরও কিছু ঘটনা ঘটে, এর মধ্যে আরেকটু মডিফিকেশন হয়। বাট এইটুকু আগে বুঝছো কিনা সেটা আমাকে কমেন্টে জানাও।